হট দিয়ে কয়েক ধরনের প্রশ্ন হয়, তার মধ্যে একটা প্রশ্ন বলি, যখন দেখবেন হটের পরে একটা মানে বিভার্ব আছে, কি আছে? ধরেন আপনারা বললাম এরকম যে হট ইজ মিস্টার রহমান, কথা কি বুঝছেন নি? এইটা ধরেন প্রশ্ন, হট ইজ মিস্টার রহমান। যখন দেখবেন হটের পরে এরকম বিভার্ব আছে, ওকে, অ্যামিজার ওয়াজার থাকতে পারে, হটের পরে যখন এরকম বিভার্ব থাকবে এবং তারপরে একটা ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন থাকবে, কি থাকবে? ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন, ওকে। জি স্যার। ওকে, যখন হটের পরে বিভার্ব থাকবে এবং তারপরে ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন থাকবে, তখন বুঝে নেবেন এই মানুষটার পেশা জানতে চাওয়া হয়েছে। কি জানতে চাওয়া হয়েছে? পেশার নাম। পেশা। ওকে, কিভাবে অ্যান্সারটা করবেন? আগে ওই যে ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউনটা থাকবে, ওনার নামটা লিখবেন আগে, ঠিক আছে? এই যে ধরুন আমরা লিখলাম মিস্টার রহমান, মিস্টার রহমান, তারপরে ইজ, এবার ওর যে পেশা, এই পেশাটা কোথায় পাবেন? প্যাসেজে। প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে। ধরেন উনি একজন টিচার, তাহলে বলে দিলেন এ টিচার। ফার্মার হলে বলবেন এ ফার্মার, কথা কি বুঝছেন নি? জি স্যার। জি স্যার। নোটটা কি মনে রাখবেন যে হটের পরে বিভাগ থেকে তারপরে যখন ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন থাকবে, তখন বুঝে নিতে হবে যে ওই মানুষটার পেশা জানতে চাওয়া হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে দেখেন, এরপরে হটের পরে এক্ষেত্রেও বিভাগ থাকবে, কিন্তু এরপরে বস্তুবাচক নাউন বা প্রোনাউন থাকবে। হট দিয়ে প্রশ্ন শুরু হবে, দেখেন প্রশ্নটা যদি বলি হট ইজ দি ক্যাপিটাল, হট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অথবা থাকতে পারে হোয়াট ইজ দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ, হোয়াট ইজ দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কি। এমন থাকতে পারে যে হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ ট্রাফিক জ্যাম, কথা বলছেন, হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ ট্রাফিক জ্যাম, মানে ট্রাফিক জ্যামের প্রধান কারণ কি। তাহলে আগেরটা আর এইটা পার্থক্যটা কি ছিল? আগেরটা এই জায়গাতে ব্যক্তিবাচক নাউন প্রোনাউন ছিল, ঠিক কিনা? ব্যক্তিবাচক হ্যাঁ, নাম। আর এখন থাকবে কি বস্তুবাচক, যদি হটের পরে বিভাগ থাকে এবং এরপরে বস্তুবাচক নাউন অথবা প্রোনাউন থাকে, তাহলে বুঝে নেবেন যে একটা বস্তুবাচক সাবজেক্ট হবে আপনার অ্যান্সার। কি হবে? বস্তুবাচক বস্তুবাচক সাবজেক্ট। হ্যাঁ, তাহলে এই উত্তরটা দুইভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? এই যে হট দেখতেছেন, এই হটের জায়গাতে ওই যে উত্তরটা আপনার, সেই উত্তরটা জাস্ট হটের জায়গায় লিখে দিবেন, বাকি যেভাবে ছিল সেভাবে সব থাকবে। অর্থাৎ আপনি যদি এখন লেখেন যে ঢাকা, ঢাকা, এরপরে যা মন তাই, মানে যা থাকবে তাই, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, জাস্ট ইন্টারোগেশন মার্ক উঠা দিয়ে ফুল স্টপ। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এটাকে আরও একভাবে লেখা যায়, সেটা হচ্ছে ওই অংশটা আগে লিখতে হয়, অর্থাৎ ক্যাপিটাল দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, দি ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা, এভাবে লেখা যাবে। কথা কি বুঝছেন নি? জি স্যার। হ্যাঁ, ধরেন এমন প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ, হোয়াট ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রধান সবচেয়ে বড় নদী কোনটা? তাহলে কি হবে? পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার অফ বাংলাদেশ, অথবা দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার অফ বাংলাদেশ, অথবা দ্য বিগেস্ট রিভার্স অফ বাংলাদেশ ইজ পদ্মা। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। স্যার। আচ্ছা, যেমন এখানে হু দিয়ে প্রশ্ন শুরু হলে হু এর জায়গায় যেমন ব্যক্তিবাচক নাউন হয়, ঠিক এই জায়গাতে বস্তুবাচক নাউন একটা উত্তর হবে। কথা কি বুঝছেন নি? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে হট দিয়ে কিন্তু আমরা অলরেডি কয়টা নেম শিখলাম? দুইটা নাকি? জি স্যার। আচ্ছা, এইবার আসেন, যখন হটের পরে সাহায্যকারী ভার্ব থাকবে, কি থাকবে? হটের পরে সাহায্যকারী ভার্ব। এই দেখেন, যদি বলা হয় হোয়াট ডাজ রিমা, হোয়াট ডাজ রিমা রিড অ্যাট নাইট, তাহলে পার্থক্যটা কি? আগে ছিল হটের পরে বি ভার্ব, আর এখন হটের পরে কি আছে? অক্সিলারি ভার্ব আছে। কথা কি বুঝছেন নি? জি স্যার। যখন হটের পরে অক্সিলারি ভার্ব থাকবে, তখন বুঝে নেবেন একটা বস্তুবাচক অবজেক্ট হবে আপনার উত্তর। কি হবে? বস্তুবাচক অবজেক্ট। হ্যাঁ, বস্তুবাচক অবজেক্ট হবে আপনার উত্তর। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এইটা ঠিক আগের ওই যে সেই অ্যাসার্টিভ করার নিয়ম করে নেন। কিভাবে কি লিখবেন?
তাহলে বলবেন রিমা, রিমা, তারপরে কি আছে, রিডস হবে নাকি, জি স্যার। রিডস। স্যার আর আপনার অবজেক্ট যেহেতু বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট মানে এক্সটেনশন 1 2 3 এরকম, তাহলে আগে অ্যাট নাইট বসবে নাকি আগে বস্তুবাচক অবজেক্টটা বসবে? বস্তুবাচক অবজেক্ট। এইটা তো মাথায় রাখতে বলছিলাম। হ্যাঁ, তাহলে এখন বলবেন ইংলিশ, আর ইংলিশ হবে নাকি বাংলা হবে সেটা তো ওই প্যাসেজের মধ্যেই দেওয়া থাকবে নাকি। জি স্যার। এরপরে শেষেরটুকু লিখে দিবেন অ্যাট নাইট। কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে হট দিয়ে কয়টা নিয়ম হইলো? 3টা। 3টা। এইবার হটের লাস্ট নিয়মটা শোনেন। যখন দেখবেন ভিতরে কোনো জায়গায় ডু থাকবে, প্রশ্ন শুরু হবে হট দিয়ে এবং ভিতরে কোনো একটা জায়গাতে ডু থাকবে। দেখেন, ধরেন এই প্রশ্নটাই যদি আমরা লিখি যে হট ডাজ রিমা ডু অ্যাট নাইট, রিমা রাতে কি পড়ে, প্রশ্নটা বুঝছেন নি? জি স্যার। এই যে ভিতরের মানে টার্গেটটা কি হবে, যে ভিতরের একটা ডু থাকবে। যদি ভিতরে এরকম ডু থাকে তাহলে বুঝবেন অ্যান্সারটা হবে ভার্ব। অ্যান্সার কি হবে? একটা ভার্ব হবে অ্যান্সার। আর এর প্রয়োজনে ভার্বের পরে যদি এক্সটেনশন নেওয়ার দরকার হয় তাহলে নেবেন, কিন্তু মেইন উত্তরটা হচ্ছে ভার্ব। কথা কি বুঝছেন নি? জি স্যার দেখেন, এখন আপনি বলতে পারেন যে এই রিমা রাতে ঘুমাই বা রিমা রাতে পড়ে, তাহলে আপনি কি বলবেন? ঠিক সেন্টেন্সটা আগে সাজানো এইভাবে, তাহলে বলবেন রিমা, এরপরে ডুয়ের জায়গাতে আপনার অ্যান্সারটা লিখতে হবে। এখন আমরা কি করব, ডুয়ের জায়গাতে রিড লিখব, আর এখানে যেহেতু ভার্বের সাথে এসবার যোগ ছিল এই জন্য একটা যোগ করে দিবেন। তাহলে রিমা রিডস, এরপরে অ্যাট নাইট। এখন আপনি যদি মনে করেন যে এই ভার্বের পরে একটা এক্সটেনশন যোগ করবেন, একটা অবজেক্ট যোগ করবেন, চাইলে করতে পারেন, যদি প্যাসেজ অনুযায়ী থাকে যোগ করবেন। আপনি বলতে পারেন যে রিডস ইংলিশ অ্যাট নাইট, কিন্তু এই ইংলিশটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি কোনটা? ভিতরে ডু থাকা মানেই আপনার অ্যান্সারটা হয়ে যাবে ভার্ব। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এইবার আসেন পরবর্তী কথা। আরেকটা প্রশ্ন আছে, সে হোয়াট ডু ইউ মিন, এই কথাটা লেখা থাকে। হ্যাঁ, এই যে এইটা লেখা থাকে, এটাও হট দিয়ে হয়। সেটা হচ্ছে এই যে হোয়াট ডু ইউ মিন, এই মিন থাকতে পারে অথবা আন্ডারস্ট্যান্ড থাকতে পারে। আন্ডারস্ট্যান্ড, কথা কি বুঝছেন নি? হোয়াট ডু ইউ মিন অথবা আন্ডারস্ট্যান্ড থাকবে। তারপরে ধরেন আমি একটা দিয়ে দিলাম নকশি কাঁথা, কথা কি বুঝতেছেন? জি স্যার। জি স্যার হোয়াট ডু ইউ মিন, এই যে এইটা মনে রাখবেন, মিন অথবা আন্ডারস্ট্যান্ড, এই কথাটা যখন থাকবে তখন এইটা নিবেন না। না নিয়ে কি করবেন, মিন বা আন্ডারস্ট্যান্ডের পরে যে শব্দটা থাকবে ওই শব্দটা নেবেন, অর্থাৎ নকশি কাঁথা। কথা কি বুঝছেন নি? জি স্যার। নকশি কাঁথা, এরপরে মিন্স থাকুক অথবা আন্ডারস্ট্যান্ড থাকুক, আপনি লিখবেন মিন্স। কি লিখবেন? মিন্স। এরপর এটার যে মানে, এটার যে অর্থ, সেই অর্থটা দিয়ে দিবেন। তাহলে নকশি কাঁথা মানে কি? নকশি কাঁথা মিন্স ওই যে হচ্ছে এমব্রয়ডারির কাঁথা, এমব্রয়ডারিড কাঁথা। ওকে, এটা ওই প্রশ্নের মধ্যে পাবেন। এটার মানে কি, এটা প্রশ্নের মধ্যে ওই প্যাসেজের মধ্যেই পাবেন। জাস্ট আপনার সিস্টেমটা হচ্ছে ওই শব্দটা নেবেন, এরপরে মিন্স নেবেন, তারপরে যা থাকে তাই নেবেন, মানে ওইটার যে অর্থ সেটা নেবেন। বুঝতে পেরেছেন? স্যার ক্লিয়ার? জি স্যার আচ্ছা, এইবার হট দিয়ে শেষ নিয়মটা বলি। হট দিয়ে একদম শেষ নিয়মটা হচ্ছে, এই বললাম না হট দিয়ে অনেকগুলো প্রশ্ন হয়, সেটা হচ্ছে এটাও হটের নিয়ম। যখন দেখবেন হট হ্যাপেন্ড লেখা থাকবে, কি লেখা থাকবে? হট হ্যাপেন্ড, এরপরে একটা স্থান বা সময় দেওয়া থাকবে। কি থাকবে? একটা স্থান অথবা সময় দেওয়া থাকবে। কথা কি বুঝছেন নি? জি প্রথমে থাকবে হট হ্যাপেন্ড, এরপর একটা স্থান অথবা সময় দেওয়া থাকবে। আপনার কাজ হচ্ছে এই স্থানে আর অথবা এই সময়ে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা লিখতে হবে।
বুঝতে পেরেছেন? জি স্যার। যেমন ধরেন প্রশ্নটা এমন হইতে পারে যে হট, আমি আপনাদেরকে একদম সারা জীবনের মধ্যে শিখাই দিচ্ছি, আপনি যে কোনো ক্লাসে গিয়ে এই একই নিয়মে অ্যান্সার হবে, কিন্তু নট অনলি 6, 7, 8। বুঝছেন এই ব্যাপারটা? জি স্যার। এই দেখেন, বলবেন হট হ্যাপেন্ড ইন 1971। বুঝছেন? হট হ্যাপেন্ড ইন 1971, অর্থাৎ 1971 সালে কি ঘটেছিল? এই যে সময়টা দেখতেছেন, এই সময় যে ঘটনাটা ঘটেছিল, এইটা আপনার প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে। জাস্ট ওই ঘটনাটা নিয়ে আসবেন। কি বলতে পারবেন? আপনি বলতে পারবেন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে কি এই হট দিয়ে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন হবে, হ্যাঁ? একটু খেয়াল রাখবেন যে কোন টাইপের প্রশ্ন হচ্ছে। বুঝতে পেরেছেন? জি স্যার। এবং আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, বাট আপনারা যখন ক্লাস 9, 10 বা এইচএসসিতে চলে যাবেন, তখন কিন্তু এই হট দিয়ে বেশি প্রশ্ন পাবেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর বাকি ছিল কি, হাউ দিয়ে আর কিছু প্রশ্ন হয় না? জি স্যার। শিখেছিলাম। একটা হচ্ছে হাউ ম্যানি, এগুলো আপনারা এখন পারবেন। হাউ ম্যানি, তারপরে হচ্ছে হাউ মাচ, তারপরে হচ্ছে হাউ ওল্ড, হাউ প্রাইস, এই টাইপের প্রশ্ন থাকবে। কথা কি বুঝছেন? হাউ লং থাকতে পারে, হাউ লং, তারপরে হাউ ফার, এরকম প্রশ্ন থাকবে। আপনারা এই ওয়ার্ডগুলো তো বুঝেননি? জি স্যার। নিজের মতো করে অ্যান্সার দিতে পারবেন। যেমন হাউ ম্যানি দিয়ে যখন প্রশ্ন হয়, তখন উত্তর হবে কি? একটা সংখ্যা বা পরিমাণ। কথা বুঝছেন? জি স্যার। একটা সংখ্যা, সরি পরিমাণ না। হাউ ম্যানি দিয়ে যখন প্রশ্ন হবে, তখন অ্যান্সার হবে একটা সংখ্যা। যখন হাউ মাচ দিয়ে প্রশ্ন হবে, তখন উত্তর হবে কি? একটা পরিমাণ। যখন হাউ ওল্ড দিয়ে প্রশ্ন হবে, তখন উত্তর কি হবে? বয়স। যখন হাউ প্রাইস দিয়ে প্রশ্ন হবে, তখন অ্যান্সারটা কি হবে? মূল্য। মূল্য। যখন হাউ লং দিয়ে প্রশ্ন হবে, তখন সময়ের ব্যবধান উত্তর হবে। কতটুকু সময়? সময়ের ব্যবধান, কতটুকু সময় লাগে সেই সময়ের ব্যবধানটা হবে। আর হাউ ফার দিয়ে যখন প্রশ্ন হবে, তখন উত্তর হবে হচ্ছে স্থানের দূরত্ব। কথা কি বুঝছেন নি? স্থানের জি স্যার। দূরত্ব। জি স্যার। এরকম হাউ ডিপ থাকতে পারে, মানে গভীরতা কত। হাউ লেন থাকতে পারে, মানে লম্বাই কত, এরকম। তো মেইনলি এইগুলোই আপনাদের পরীক্ষার জন্য বেশি আসে: হাউ ম্যানি, হাউ মাচ, হাউ ওল্ড, হাউ প্রাইস, হাউ লং এবং হাউ ফার। আমি একটা বুঝাই দিই, দেখেন। যদি বলি হাউ ম্যানি ট্রিজ, তারপর ধরেন বললাম ডাজ, বা ডিড দিলাম এখানে একটা, ডিড দি টিচার প্লান্ট। কথা কি বুঝছেন নি? জি স্যার। এইবার দেখেন ওই আগের স্টাইলে, আগে যে নিয়মভাবে প্রশ্ন সাজাচ্ছিলেন, সব ওইভাবে সাজাবেন। তাহলে কি লিখবো আমরা? দি টিচার, টিচার এই দি টিচার, আর এখানে আছে প্লান্ট। প্ল্যান্টেড। হ্যাঁ, তাহলে এখানে ডি ছিল, এই জন্য হয়ে যাবে কি? প্লান্টেড। তাহলে দ্য টিচার প্লান্টেড। এইবার সংখ্যাটা, কতটা গাছ লাগাইছিলেন উনি। এখন সেটা 20টা হইতে পারে, 30টা হইতে পারে, 40, 50, 100 হইতে পারে। এটা নির্ভর করবে কিসের উপরে? প্যাসেজের উপরে। প্যাসেজের উপরে, প্যাসেজের right? উপরে। তাহলে আমরা ধরেন আপাতত বলে দিলাম 20, ওকে? 20 ট্রিজ। এই যে একটু সংখ্যাটা দেওয়ার পরে এই ম্যানির পরে যে নাউনটা থাকবে, এই নাউনটা আবার এখানে নিয়ে নিতে হবে। Right? তাহলে দ্য টিচার প্লান্টেড 20 ট্রিজ। কথা কি বুঝছেন? জি স্যার। Right. এই পোস্টের সাথে যদি আরো অংশ থাকতো, ওর পরে আমরা লিখে দিতাম। যেমন ধরেন এখানে যদি এমন লেখা থাকতো, হ্যাঁ, যে হাউ মেনি ট্রিজ ডিড দ্য টিচার প্লান্ট, তারপরে হচ্ছে ইন দি গার্ডেন। কি আছে? ইন দি গার্ডেন লেখা আছে, ইন দি গার্ডেন। তখন আমরা কি করতাম? তখন আমরা ওর পরে লিখে দিতাম ইন দি গার্ডেন। কথা বুঝছেন তো নাকি? জি স্যার। জি স্যার।
আর হাউ মাছ দিয়ে যখন হবে তখন কেমন হবে? ধরেন বললাম হাউ মাছ ওয়াটার, হাউ মাছ ওয়াটার ক্যান হি ড্রিঙ্ক, হাউ মাচ ওয়াটার ক্যান হি ড্রিঙ্ক, সে কতটুকু পানি খেতে পারে, কারণ এটাই প্রশ্ন। তাহলে আমার আনসার কি হবে? হি ক্যান ড্রিঙ্ক কতটুকু? ধরেন আপনি বললেন 2 লিটার, কয় লিটার? 2 লিটার। তাহলে আমরা কি বলবো? 2 লিটার্স। একটা জিনিস মনে রাখবেন, যখন এই যে মাছ দেওয়া হবে তখন এখানে একটা অব হবে, কি হবে? অব। এটা একটু মনে রাখেন, ঠিক আছে? তাহলে হি ক্যান ড্রিঙ্ক 2 লিটার্স অব লেখার পরে হাউ মাচের পরে যে নাউনটা থাকবে সেটা দিয়ে দিবেন। তাহলে ওয়াটার। কি কথায় বুঝতে পেরেছেন? জি স্যার। এই, ওইটার ক্ষেত্রে সরাসরি বসে যায়, আর যেটা আনকাউন্টেবল নাউন বা পরিমাণ বোঝাবে তখন হচ্ছে পরিমাণটা লিখবেন, একটা অব লিখবেন, আর ওই মাছের পরে যে নাউনটা থাকবে ওটা দিয়ে দিবেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নেক্সট আসেন। এখন প্রশ্ন যদি এই যে হাউ ওল্ড দিয়ে হয়, এটা তো পারবেন এগুলা না? জি স্যার। হ্যাঁ, যদি বলি হাউ ওল্ড ইজ রতন, এর মানে কি? রতনের বয়স কত? তাহলে কি রতনের বলবেন? বয়স কত? এই, রতন ইজ 14 ইয়ার্স ওল্ড। রতন ইজ 14 ইয়ার্স ওল্ড। বুঝছেন? জি স্যার। যদি প্রাইস থাকে, হাউ প্রাইস ইজ দ্য পেন, মানে কি? কলমটির দাম কত? হাউ প্রাইস ইজ দ্য পেন। তাহলে অ্যান্সার কি হবে? এগুলো তো সোজা। দি পেন ইজ, হ্যাঁ, আবার এটাকে এভাবে লিখতে পারেন, দ্য প্রাইস অফ দ্য পেন। হ্যাঁ, দ্য প্রাইস অফ দি পেন ইজ 20 টাকা। দুইভাবে লেখা যাবে, দ্য পেন ইজ 20 টাকা, এর মানেও যা, দ্য প্রাইস অফ দ্য পেন ইজ 20 টাকা, এভাবেও লেখা যাবে, দুইভাবেই লেখা যাবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে হাউ লংটা দিয়ে কেমন প্রশ্ন হয় দেখেন। ধরেন আমরা বললাম যে হাউ লং হ্যাজ শি, তারপরে হচ্ছে বিন ওয়েটিং হিয়ার, এর ধারণ বললাম। হাউ লং হ্যাজ শি ওয়েটিং হিয়ার, তাহলে হাউ লং দিয়ে যখন প্রশ্ন হবে কতক্ষণ, সেই সময়টা লিখতে হবে। তাহলে কি লিখবেন হচ্ছে শি হ্যাজ বিন, তারপরে কি? ওয়েটিং। হ্যাঁ, ওয়েটিং, এরপরে কতক্ষণ ধরে সেটা লিখবেন। ফর কত? 10 মিনিটস দিলাম। হ্যাঁ স্যার ওয়েটিং হিয়ার হবে না? হিয়ারটা শেষে 10, ও আচ্ছা, আগেও দিতে পারেন পরেও দিতে পারেন, ইচ্ছা কোন জায়গায় দিবেন দেখেন। মিনিটস হিয়ার, এভাবে লেখা যাবে, হিয়ারটা এখানেও দেওয়া যাবে। তাহলে শি হ্যাজ বিন ওয়েটিং হিয়ার ফর 10 মিনিটস, অথবা শি হ্যাজ বিন, কারণ এটা একবার তো, শি হ্যাজ বিন ওয়েটিং ফর 10 মিনিটস হিয়ার, দুইভাবে লেখা যাবে। ঠিক আছে? জি স্যার। ওকে, স্থানের দূরত্বটা কেমন হয় এটা দিয়ে বেশি প্রশ্ন হয় কিন্তু, স্থানটা দিয়ে। কারণ লেখা থাকে হাউ ফার ইজ দি স্কুল, হাউ ফার ইজ দ্য স্কুল ফ্রম দি হাউস, মানে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। তাহলে কি বলবেন? আগে লিখবেন দি স্কুল, তারপরে কি ইজ কত কিলোমিটার সেটা লিখতে হবে। ধরেন আমরা বললাম 2 কিলোমিটার, তারপরে একটা শব্দ লিখবেন। হ্যাঁ, এই হচ্ছে ফার, এই যেখানে ফার লেখা আছে না, এই শব্দটা। তাহলে কি বলবেন? দ্য স্কুল ইজ 2 কিলোমিটার ফার, তারপরে বলবেন এই যে সেটুক দিয়ে দিবেন, ফ্রম দি হাউস। কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এই হচ্ছে ব্যাপার, এগুলো একটা সহজ জিনিস। আমরা সমস্যা হচ্ছে, 1 মিনিট, আমাদের সমস্যাটা কোথায়?
আমরা এগুলা শিখি না, আমাদেরকে শিখায় না। আমরা কি করি, আমরা ওই পোস্টের সাথে প্যাসেজেস যে লাইনে মিল থাকে ওই লাইনটা কান ধরে নিয়ে এসে খাতা লিখে দিই, তাই না? জি স্যার। জি স্যার। আমাদের স্কুলে বলেন কোথাও বলেন শিখায় না। অ্যান্ড এখন তো পারবেন নিজে নিজে করতে। জি স্যার। এই প্যাসেজটা কি পড়া আছে আপনাদের, নকশিকাঁথার মাঠ? আমার কি পড়া লাগবে? না না স্যার। অ্যান্সারগুলো বলে দিই। হ্যাঁ, এই যে দেখেন, না, স্যার, হোয়াট ইজ বলিনি। নকশিকাঁথা। হ্যাঁ, তার মানে যে হটের পরে বিভার, তারপরে বস্তুবাচক নাউন নাকি? জি স্যার। এই দেখেন অ্যান্সারটা কত সুন্দর করে এখন আপনারা দিতে পারবেন, আর প্যাসেজ থেকে খুঁজবেন না। লিখবেন কি অ্যান্সার? অ্যান্সার হচ্ছে আগে লেখেন নকশিকাঁথা, নকশিকাঁথা, তারপরে হচ্ছে ইজ এ, যেটা হয় সেটা, এমব্রয়ডারিড কুইল্ট, এই যে লেখা আছে Traditional. আপনি এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট এটুকু লিখতে পারেন, অথবা শুধু লিখতে পারেন কি যে নকশিকাঁথা ইজ অ্যান এমব্রয়ডারিড কুইল্ট। ইচ্ছা, কথা কি বুঝছেন? সবসময় তার এরকম জি, হুবহু পাবে না, যেমন এই প্রশ্নটা হুবহু পেয়ে গেছেন। এই যে কি বুঝছেন এই ব্যাপারটা? জি স্যার। স্যার। জি স্যার। কত বড় হয়ে গেল এই। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড, দেখছেন? জি স্যার। জি স্যার। তাহলে অ্যান্সার কি হবে? এখন বলবেন দি আর্ট, তারপরে হ্যাজ বিন প্র্যাকটিসড, প্র্যাকটিসড এইবার কতদিন ধরে, কতক্ষণ ধরে, সেই সময়টার মধ্যে পাবেন। দেখবেন আমি একটু দেখাই আপনাদের। তারপরে হচ্ছে হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, কি লিখবেন? এই যে ফর সেঞ্চুরিজ, এতটুকু লাগবে আপনার, কথা কি বুঝতেছেন নি? জি স্যার। এতটুকু শুধু এখন নিয়ে নেন, অ্যান্সার হয়ে গেছে। এই যে দেখেন, ক্লিয়ার হয়তো? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন, হুইচ এরিয়াস আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, কোন কোন এলাকাগুলো এটার জন্য বিখ্যাত। তাহলে লেখেন এই হুইচের জায়গাতেই অ্যান্সারটা দিয়ে দেন, তাইলে হয়ে যাবে। কি দিবেন দেখেন, কোন কোন এলাকা এখানে লেখা আছে, প্যাসেজটা একবার পড়ে নেবেন। সেটা হচ্ছে দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস, ফেমাস কোন জায়গায়, এই জসীমউদ্দিন নকশিকাঁথার মাঠ, এই দেখেন সেটা হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর। পাইছেন? ব্যাস, জি, এইটা স্যার। কোথায় লিখবেন? এইটা হচ্ছে প্রথমে লিখে দিবেন, আর এইখান থেকে শুধু এই যে আর্ট থেকে শুরু করে বাকিটা নিয়ে নেবেন, ব্যাস অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখেন, এই দেখ, হোয়াই আর দ্য ট্র্যাডিশন কাঁথাস মেড, কেন তৈরি করা হয়? হ্যাঁ, তাহলে এটাকে সাজাই নেন, কি লিখবেন? আগে বলবেন হচ্ছে দি, হ্যাঁ, ট্র্যাডিশনাল, দি ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল কাঁথা, কান্থাস, তারপরে কি আর মেড, বুঝছেন তো? আর্মেড। হ্যাঁ, কেন তৈরি করা হয় এইটা লেখা আছে, ফ্যামিলি ইউজ, ফ্যামিলি ইউজ। এই যে কাঁথা আর মেড ফর ফ্যামিলি ইউজ, এই দিয়ে দেন ফর ফ্যামিলি ইউজ। কথা কি বুঝছেন? জি স্যার। আপনি জি, তো স্যার। একটা কথা বলি, আপনি কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নটা দেখবেন আপনার ইয়ের সাথে, ওই যে প্যাসেজের সাথে হুবহু লাইন হয়ে যাচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে এমন হবে না, হবে? না স্যার। সব ক্ষেত্রে না, হয় স্যার। না। আচ্ছা, হোয়াই আর দ্য কুইলস নাও ইন গ্রেট ডিমান্ড, তাহলে আবার সাজান, লিখবেন, দি লিখবেন কোয়ালিটিস নাও হচ্ছে আর নাও। দি কুইলস, দি কুইলস, তারপরে হচ্ছে আর নাও ইন গ্রেট ডিমান্ড। কেন বলেন তো? এটাও পাবেন, কেন ডিমান্ড বেশি? এই দেখেন ডিমান্ড শব্দটা, ওই ডিমান্ড শব্দটা খুঁজে বের করেন, আর ইন গ্রেট ডিমান্ড, এই যে বিকজ অফ কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন, এটুকু নেন, বুঝছেন? জি স্যার।